আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাদের এই লাইভটি যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমাদের পাশে থেকে আমাদের প্রোগ্রামগুলোকে দেখার জন্য। তো আজকে আমরা যে বিষয়টা কথা বলবো যে ডিসেম্বরে কি পালাবদল হবে কিনা, এই বিষয়টাই কথা বলবো, আইনগত দিক বিভিন্ন বিষয় নিয়ে। আমাদের সাথে স্টুডিওতে আছেন আপনাদের সকলের সুপরিচিত সৈয়দ মামুন মাহবুব ভাই, সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট। ওনার সাথে কথা বলবো এই বিষয়গুলো নিয়ে। মামুন মাহবুব ভাই, ৩-৪ দিন আগে আপনারা এই একটা মামলা বা উকিল নোটিশ পাঠিয়েছিলেন ডাক্তার ইউনূস সহ তাদের সাঙ্গপাঙ্গদের ব্যাপারে। ওই নোটিশের কি কোনো জবাব পেয়েছেন কিনা, বা আপনারা কি এটা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে নিচ্ছেন কিনা মামলাটা? ওই নোটিশটা তো আমাদের সিনিয়র আইনজীবী এবং বাংলাদেশের অন্যতম বিবেক, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন সাহসের সঙ্গে, সিনিয়র অ্যাডভোকেট মহসিন রশিদ সাহেব দিয়েছিলেন। ব্যারিস্টার আশরাফ সাহেব তার লয়ার, আমিও তার অন্যতম লয়ার, এবং আমরা 7 দিন সময় দিয়েছি, এখনো শেষ হয়নি বলে মহসিন সাহেব সিদ্ধান্ত নিয়েছে উনি হাইকোর্টে রিট করবে, এবং রিটে আমরা এগুলো সব প্রশ্ন তুলব। কারণ ইউনূস সাহেবের যে লম্বা এই 18 মাসের যে তার অপশাসন, দেখেন ইউনূস সাহেবের কাছে সেপ্টেম্বর মাসে, আমার তারিখটা মনে নাই, এই জুলাই আন্দোলনে যারা আহত হয়েছিল তারা দেখা করতে গেল এই যমুনায়। মানে আমি এরকম দেখিনি বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের মুখে, কিংবা ইভেন আইয়ুব খান, ইয়াহিয়া খানরা অফিসিয়ালি এভাবে বলেনি। সে কতটা নৃশংস, তাকে যখন জুলাই আন্দোলনে আহতরা তাদের ভাষায় বলল যে দেশের বিভিন্ন জায়গায় তো এখনো প্রশাসনের সব জায়গায় ফ্যাসিস্টের চররা রয়ে গেছে, আপনি আইনগত ব্যবস্থা নেন, তাদের দাবি থাকতেই পারে। তার উত্তরে সে বলছে, তোমার গ্রামে ফ্যাসিস্ট নেই, তোমরা কি করছো, মানে ধরো মারো। এই যে 8ই আগস্ট সে ওত নিল রাষ্ট্রপতির কাছ থেকে সুপ্রিম কোর্টের বিতর্কিত রেফারেন্সের মাধ্যমে, আচ্ছা ওত নিল, তারপরে যে জাতিকে ঐক্য করা দরকার ছিল, আওয়ামী লীগের বা বিগত শেখ হাসিনা সরকারের কারো বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে, সেই অভিযোগের আইনগত তদন্ত হবে, কিন্তু সে যে টানা 18 মাস মব জাস্টিস চালালো, এইটা তো তার প্রথম অপরাধ জাতির বিরুদ্ধে। এবং আমাদের সোশ্যাল হারমোনি নষ্ট হয়ে গেছে। সোসাইটি তো কিছু ফেব্রিক্সের উপর নির্ভর করে, তার কিছু আপনার দীর্ঘদিনের ঐতিহ্য থাকে। আমাদের মহান মুক্তিযুদ্ধ, 30 লাখ শহীদের রক্তের বিনিময়, 2 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আমাদের যে মুক্তিযুদ্ধ হলো, সেখানে তো জামাত ইসলাম এবং তদানীন্তন ছাত্র সংঘ, এখন যেটা ছাত্র শিবিরের পূর্বসূরীরা, তারা তো গণহত্যায় অংশগ্রহণ করেছে, বুদ্ধিজীবী হত্যায় অংশগ্রহণ করেছে, মুক্তিযোদ্ধাদের বাঙালিদের বাড়ি চিনিয়ে দিয়েছে, সব ধরনের ধ্বংস কাজে হত্যাযজ্ঞে ছিল। কই 71-এ 16ই ডিসেম্বরের পরে যখন বিজয়ী মুক্তিযোদ্ধারা বিভিন্ন জেলায় ফিরল, ঢাকায় ফিরল, কেউ তো কারো বাড়িঘরে হামলা করেনি। এই যে একটা বর্বর কাণ্ড ইউনূস করলো, অন্যতম তার অপরাধের মধ্যে আরেকটা হচ্ছে আপনার দুর্নীতি, আরেকটা হচ্ছে আইনের শাসনের অভাব। আপনার মনে আছে ইউনূসের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল কত লম্বা লম্বা কথা বলতো আইন উপদেষ্টা হওয়ার আগে, কিন্তু হাইকোর্টের 1-2টা বেঞ্চ নানা বিষয়ে জামিন দিতেই পারে, তার বিরুদ্ধে সংক্ষুব্ধ হলে সরকার আপিল করবে আপিল বিভাগে। কিন্তু ডক্টর আসিফ নজরুল মানে নজিরবিহীন ভাবে, ন্যাক্কারজনকভাবে ধমক দেওয়া শুরু করলো। আবার সেটার বেসিসে সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ আবার 2-1 জজকে ডাকারও চেষ্টা করলো, হাইকোর্টের জজদের, যেটা ওনার কোনো অধিকারই নেই। তো এই যে একের পর এক অপকর্ম সে 18 মাসে করেছে, শান্তিতে নোবেল বলে বহু লোক হয়তো আস্থা পেয়েছিল, হতেই পারে যে ঠিক আছে একটা লোক এত ভালো ভালো কথা বলে, কিন্তু সে পুরো জাতির সঙ্গে প্রতারণা করেছে। ইভেন জুলাই আন্দোলন যারা ন্যায্য কারণও করেছিল যে একটা পরিবর্তন দরকার, ভোটের মাধ্যমে সরকার হবে, সেই ভোটটাও সে নিরপেক্ষ করতে পারেনি। প্রশ্নবিদ্ধ ভোট, নন ইনক্লুসিভ ভোট, আওয়ামী লীগের মতো 35-40% জনগোষ্ঠীর সমর্থিত একটা রাজনৈতিক দলকে অন্যায়ভাবে নির্বাচন থেকে দূরে রেখেছে। তো যে কারণে আমার মনে হয় মহসিন রশিদ সাহেব অবশ্যই রিট করবে, তারপর দেখা যাক। তবে এগুলোর ইউনূস সাহেবদের বিচার একদিন হবে, আজ হোক আর কাল হোক আর পরশু হোক। মোহন ভাই, কর্নেল অলি সাহেবের একটি কথা খুব ভাইরাল আজকে, সেটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপির প্রতিষ্ঠাতা থেকে দেখিনি। 2001 সালে তাকে প্রথম বিএনপিতে দেখি বঙ্গভবনে 3টা মাজার জিয়ারত এবং মসজিদে গিয়ে নামাজ পড়া ছাড়া স্বাধীনভাবে রাষ্ট্রপতির কিছু করার নেই। তো উনি যখন জানেন যে বঙ্গভবনে 3টা মাজার জিয়ারত এবং মসজিদে গিয়ে নামাজ পড়া ছাড়া স্বাধীনভাবে রাষ্ট্রপতির কিছু করার নেই, তাহলে উনি কেন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য লড়াই করতে গিয়েছিলেন? দেখেন, কর্নেল অলি আহমেদ বাংলাদেশের একজন বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ। উনি 2009 সালে শেখ হাসিনার নেতৃত্বে মহাজোটে ছিল, এবং ওই 13 পর্যন্ত উনি
আওয়ামী লীগ সরকারকে সমর্থন দিয়েছিল। তার আগে তো বিএনপির জিয়াউর রহমানের খুব ঘনিষ্ঠ ছিল, মুক্তিযুদ্ধ থেকে, বিএনপির প্রতিষ্ঠা থেকে। বেগম জিয়ার আমলে, প্রথম আমলে যোগাযোগ মন্ত্রী ছিল। আবার আপনার মনে আছে কিনা, সে কিন্তু বিএনপি ছাড়ার অন্যতম কারণ বলেছিল যে স্বাধীনতা বিরোধী জামাত শিবিরকে জামাতের নেতাদের মন্ত্রী বানিয়েছে বেগম জিয়া। আপনার যদি 2006 তার এলডিপি করার ঘোষণা দেখেন যে আমি মুক্তিযোদ্ধা, আমি আপোষী। এখন আবার সেই জামাতের হয়ে বিজয় নিশ্চিত দেখেও আপনার সে পরাজয় নিশ্চিত দেখেও সে নির্বাচন করে। এখন বয়স্ক মানুষ সম্পর্কে আমি এনসিপিদের মতো অসভ্য কথা বলবো না। আমার মনে উনি বিভ্রান্ত হয়ে গেছে, বয়সের ভারে আক্রান্ত হয়ে গেছে, ওনাকে এত গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। আজকে পত্রিকাতে দেখলাম আপনিও একটা কথা নিয়ে খুব লেখালেখি হচ্ছে, যে কোনো মুহূর্তে পালাতে পারে ইউনূস, তার পালানোর প্রবণতা রয়েছে। আপনার কাছে কেন মনে হচ্ছে যে ইউনূস সাহেব পালাতে পারে? কারণ উনি তো 6 মাসের জন্য এসএসএফ এর নিরাপত্তায় আছেন, ওনার বিরুদ্ধে কোনো মামলা কোথাও করতে পারছেন না, কেউ করতে দিচ্ছে না। কারণটা হচ্ছে, আমরা সেদিন যে মহসিন সাহেবের পক্ষে প্রেস ব্রিফিং দিলাম, ধরেন অনেক ইউনূস সাহেবের যারা সমর্থক তারাও অনেক উল্টোপাল্টা কথা লিখছে, তা লিখবেই, তাদেরও গণতান্ত্রিক অধিকার। কিন্তু সমর্থন এত আমরা পেয়েছি দলমত নির্বিশেষে, তাতেই বোঝা যায় যে ডক্টর ইউনূস সাহেব ইতিমধ্যেই জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছেন এবং উনি যে স্বপ্নভঙ্গকারী লোক, প্রতারক, নিজের স্বার্থ ছাড়া কিছু ভাবেন না। তো যেহেতু নানা ধরনের কোর্ট কাচারির মামলা মোকদ্দমা আগেও ফাইল হয়েছে, ভবিষ্যতও হবে, এবং উনি তো দেশের কোনো ক্রাইসিস আমরা কোনদিন তাকে দেখিনি শুধু নিজের সুবিধা ছাড়া। এই জন্যই আমরা মনে করি যে বিএনপি সরকারের উচিত হবে তার বিরুদ্ধে ইনকোয়ারি করা। ইনকোয়ারিতে যদি কিছু না পায়, না পাবে, কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে ইনকোয়ারি করতে হবে। আপনি যেরকম আওয়ামী লীগের বিরুদ্ধে ইনকোয়ারি করছেন, করেন বা করার কথা বলছেন, ইউনূস সাহেবের বিরুদ্ধে করতে হবে। এবং এটা তো আমার একার কথা না, বিএনপির কথা। বর্তমানে বাংলাদেশের সম্মানিত প্রধানমন্ত্রী তারেক জিয়ার যিনি মুখ্য সচিব অথবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, ভুল হলে আমাকে মার্ক করবেন, যে আব্দুস সাত্তার, সাবেক সচিব, বেগম জিয়ারও এপিএস ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম জিয়ার। তো উনি তো আমার মনে আছে 25শে জুলাই, আগস্টে অথবা সেপ্টেম্বরে উনি বলেছিলেন যে 8টা উপদেষ্টার বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির তথ্য আমাদের কাছে আছে, এবং সংখ্যা দিয়ে বলেছিলেন। পরে বিএনপি বলল যে এটা আমাদের না, ওনার। আমি তো বরং ওই আব্দুস সাত্তার সাহেব ওনার নাম, ওনাকে অনুরোধ করব যে আপনারা এখন সরকারে তদন্ত করেন, দুর্নীতিবাজ কাউকে ছাড়বেন না, সে যে দলেরই হোক আর যে উপদেষ্টাই হোক। তো এটা এখন ওয়েল এস্টাবলিশ যে ইউনূস সাহেব 18 মাস জাতিকে অন্ধকারের পথে নিয়ে গেছে, জাতিকে পাকিস্তানের দিকে ধাবিত করেছে, বঙ্গবন্ধু সহ মুক্তিযুদ্ধের মহানায়কদেরকে অপমান করেছে, করিয়েছে। প্রথম একদিন দুদিন যাই রাগের মাথায় যে যাই করুক, 5ই ফেব্রুয়ারি 2025 সালে ইউনূস সাহেবরা রাষ্ট্রীয় মদতে বুলডোজার দিয়ে 32 ভাঙার অপচেষ্টা করেছে। 1-32 ভেঙেছে, এখন 1-32 সারা বাংলাদেশে 32 হয়ে গেছে। প্রত্যেকের, যারাই বাংলাদেশে বিশ্বাস করে তাদের মনের মণিকোঠায়, হয়তো যারা বিএনপি করে তারা বলে না, তাদের রাজনীতির অসুবিধা হবে দেখে। আর আমি এই সুযোগে আরেকটা কথা বলতে চাই রাশেদ ভাই, বঙ্গবন্ধুকে জাতির পিতা মানতে, বঙ্গবন্ধুকে সারা জীবন সম্মান করতে কাউকে তা আওয়ামী লীগ করতে হবে না। আওয়ামী লীগের সমালোচনা করেও বঙ্গবন্ধুকে ভালোবাসা যায়। জিয়াউর রহমানকে আপনি ভালোবাসতে পারেন মুক্তিযোদ্ধা হিসাবে, বিএনপিকে আপনি অপছন্দ করতে পারেন তাদের নানাবিধ অতীতের ব্যর্থতা বা বর্তমানও কি করছে। এই যে আমাদের রাজনৈতিক দলগুলোরও যে একটা সংকীর্ণ ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। বঙ্গবন্ধু, দেখেন মহাত্মা গান্ধীকে নিয়ে কত সমালোচনা আছে না ভারতে। মহাত্মা গান্ধীকে যারা হত্যা করেছিল নথুরাম গোডসে, এবং সে কিন্তু পালায়নি, ধরা পড়েছে এবং কোর্টে জবানবন্দি দিয়েছে যে সে ভেবে চিন্তে হত্যা করেছে। তার ভাষায় কট্টর হিন্দুত্ব। তারা মনে করে মহাত্মা গান্ধী যেহেতু পাকিস্তানের জন্য অনশন করছিল, পাকিস্তানের ন্যায্য টাকা দেওয়ার জন্য, কারণ মহাত্মা গান্ধী তো জাতি ধর্মের উপরের নেতা ছিলেন ভারতের রাষ্ট্রপিতা ছাড়াও। তো সেই সমালোচনা সত্ত্বেও কিন্তু সব দলই 2রা অক্টোবর গান্ধীজির জন্মদিন কিংবা 30শে জানুয়ারি হত্যা দিবসে সবাই, গান্ধী তো ওরা সমাধিস্থল বলে না, যেখানে দাহ করেছিল রাজঘাট বোধহয়, সেখানে সবাই শ্রদ্ধা নিবেদন করে। আমার ব্যক্তিগতভাবে চাওয়া যে 32-এ যারাই বাংলাদেশকে মানে, 15ই আগস্টে, 17ই মার্চে, তাদের সবারই ফুল দেওয়া দরকার। আপনি আওয়ামী লীগ সরকারের, বিগত সরকারের সমালোচনা করবেন। বঙ্গবন্ধু শাসক হিসাবে 72 থেকে 75-এ অসাধারণ সাফল্য আছে, যেটা ওনার মতো মহানায়কের পক্ষে সম্ভব। আবার দুঃখজনকভাবে বেশ কিছু ব্যর্থতাও আছে, সেটাও আপনি সমালোচনা করেন। বঙ্গবন্ধু কোনোদিন জীবদ্দশায় বলেনি যে আমার সমালোচনা করো না, উনি বরং সমালোচকদের স্বাগত জানাতেন। তো সেই হিসাবে আওয়ামী লীগের সমালোচনা আপনি করবেন, কিন্তু বঙ্গবন্ধুকে কেন এই বিতর্কের মধ্যে রাখবেন? তাই আমি এটাই মনে করি, এবং সেটা ইউনূস
সুযোগ ছিল। ডক্টর ইউনূসকে ধরেন আওয়ামী লীগ তো ছাড়া বাকি সব জনগোষ্ঠী তার উপর আস্থা রেখেছিল যে না এই লোকটা কিছু একটা করবে। কিছুই তো করতে পারল না, বরং যা শেখ হাসিনা ভালো কিছু কাজ রেখে দিয়েছিল সেটাও তারা নষ্ট করে ফেলেছে। আমি আপনাকে দুইটা ফটো কার্ড দেখাই। একটা হচ্ছে যে এইটা ধানমন্ডি 32 ভাঙচুরের ঘটনায় 27 জনের বিরুদ্ধে আদালতে মামলা আজকে, কিন্তু ওনারা ওই পত্রিকাতে এসে বা টিভি চ্যানেলে বক্তব্য দেওয়ার আগেই সেটা খারিজ হয়ে গেছে, কোর্ট খারিজ করে দিয়েছে। মানে ওনারা একদিকে মনে করে নামতে নামতে আরেকদিকে কোর্ট বলছে বাতিল হবে না। ভাইরাজ ওইদিকে আবার সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোক অবরোধের আদেশ। তাহলে যেখানে একজন রাষ্ট্রপতি সাবেক ওনার স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দেয়, আরেকদিকে তাও সাবেক ইন্টারিম গভর্নমেন্টের, তার বিরুদ্ধে মামলা করতে গেলে সেটা সরাসরি খারিজ হয়ে যায়। দুইটা কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মনে হচ্ছে না এখানে? না, এটা অবশ্যই আপনি রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ থাকলে আইনে আছে অবরোধের, সাবেক রাষ্ট্রপতি আদেশ দিতেই পারে, সেটা উনি আইনগতভাবে মোকাবেলা করবে। কিন্তু আবার ইউনূস সাহেবদের বিরুদ্ধে কারা মামলা করেছে আমি জানি না, যারা করেও থাকে এটা একটা তদন্তের আদেশ কোর্ট দিতেই পারতো। এর মধ্য দিয়ে আমাদের নিম্ন আদালত আবারও প্রমাণ করলো তারা স্বাধীন নয়, এবং স্বপ্নের যে স্বাধীন বিচার বিভাগ সেটা থেকে আমরা লক্ষ কোটি মাইল দূরে, এবং এর জন্য একদিন বিচার বিভাগকে মূল্য দিতে হবে। আমি আপনাকে বলি, আজ হোক, আগামীকাল হোক, পরশু হোক, এক সপ্তাহ পরে হোক, এক মাস পরে হোক, এক বছর পরে হোক, 10 বছর পরে হোক, ইউনূসদের বিচার হবে। শুধু 32 ভাঙার অপরাধে না, রাষ্ট্রের বহু কিছু নষ্ট করেছে তারা, ইউনূস এবং তার সব উপদেষ্টাদের। এটা আপনি নিশ্চিত থাকেন। হয়তো আমরা এখন মশাল জ্বালিয়ে যাচ্ছি, হয়তো ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে, হয়তো অনেকে অভিমান করতে পারে, সেটাও তাদের, যারা ইউনূসকে পছন্দ করে তাদের সেই রাগকেও আমি সম্মান জানাই। কিন্তু অপরাধের বিচার একদিন হবে, এবং কোনো অপরাধী বিচার ছাড়া হয় না। ধরেন আওয়ামী লীগ আমলে তো অনেক বিচার হয়নি, এখন তো হচ্ছে। আবার বিএনপির আমলে অনেক বিচার হয়নি, আওয়ামী লীগের আমলে হয়েছে। যার ফলে তো আমাদের যে স্বাধীন বিচার বিভাগ, যেটা গণতন্ত্রের পূর্ব শর্ত, সেটা যেহেতু এখনো নাই, সে কারণেই সবকিছুই আজকে হুমকির মুখে। এবং মুশকিল হচ্ছে ক্ষমতাসীনরা ক্ষমতায় থাকতে এটা বুঝতে চান না, যখন বোঝেন তখন সর্বনাশ হয়ে যায়। মানে যদিও এভাবে আমি এখন যে কথাটা বলবো এটা এভাবে আসলে ওপেন এয়ারে বলা উচিত না, তারপরে না বলেও পারছি না। সেটা হচ্ছে, আপনাকে মনে হয় যে এই যে ইউনূসের বিরুদ্ধে কোনো মামলা করা যাচ্ছে না বা কেউ করতে গেলে সেটা বাতিল হয়ে যাচ্ছে, এর আগে আপনারা মহসিন রশিদ সাহেবের যে মামলাটা আপনারা করলেন, উনি এর আগে আরো 2-3টা চাইছিল, তা তো করে নামে সবই বাতিল। তাহলে কি বর্তমান সরকার কি চাচ্ছে যে ইউনূস এন্ড গং এর বিরুদ্ধে পাবলিক আসলে মব করুক, যে এটা আইন আদালতে না যায় মব করুক ওদের সাথে, যেটা ওরা একসময় বলতো যে মব জাস্টিস, সেটা দিকে কি উৎসাহিত করছে? না, সেটা আমি বলছি। তার আগে প্রথম কথা, ইউনূস সাহেবের বিরুদ্ধে এখনো একটাই রুল পেন্ডিং আছে, গভর্নমেন্টের জবাবের অপেক্ষায় আমরা। হাইকোর্ট থেকে রুল আছে যে কেন ওনার বিরুদ্ধে ইনকোয়ারি করা হবে না। হাইকোর্ট একটা রুল আছে, যেটা আবেদনকারী হচ্ছে ব্যারিস্টার আশরাফুল ইসলাম। তো আমি যতটুকু জানি উনি ওটার হিয়ারিং এর উদ্যোগ নেবে। আর বিএনপি কিভাবে, তা আমি বিএনপির মনের মধ্যে ঢুকতে পারি না, তবে বিএনপি এটা সঠিক করছে না। ইউনূস সাহেবদেরকে প্রশ্রয় দেওয়া বা আইনকে নিজস্ব গতিতে চলতে না দেওয়া, বিএনপির যে অঙ্গীকার আইনের শাসনের পক্ষে, সেটা থেকে তারা ব্যতিক্রম হচ্ছে, ব্যত্যয় ঘটছে। তারপরও ধরেন, আমি যে যাই বলুক, আমি মনে করি যে 6 মাস পার হয়ে গেছে, বিএনপির এখন আর হানিমুন না, ওভার পিরিয়ড হয়ে গেছে। বিএনপির এখন সিদ্ধান্ত নেওয়ার সময়। বিএনপি কি মুক্তিযুদ্ধকে ধারণ করে দেশ চালাবে, নাকি আধা মুক্তিযুদ্ধ, আধা রাজাকার, একটু মৌলবাদ, এগুলো করবে, নাকি ইউনূসদেরকে ফ্রি অ্যাক্সেস দেবে, দিলে কার কি লাভ হবে, এগুলো বিএনপির এখন সিদ্ধান্ত নেওয়ার বিষয়। কারণ ইতিমধ্যে বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টে বিএনপি কিন্তু মানুষের মন ভেঙে দিয়েছে, নানা অ্যাপয়েন্টমেন্টে। তো বিএনপি তো তারটা ভালো বুঝবে সেই। তো আমি মনে করি বিএনপিকে এখন সতর্ক হয়ে, এবং 6 মাস যেহেতু শেষ হয়ে গেছে, এখন তাদের ডেলিভারি দেওয়ার টাইম, জনগণের নানা প্রকার দাবি এবং তাদের যে অঙ্গীকার। আমাদের এক দর্শক বন্ধু ঠিকই বলেছে, 1100 আনঅফিসিয়ালি, অফিসিয়ালি 800 পার হয়েছে। হ্যাঁ, 908। হ্যাঁ, 908। তো সুতরাং এটার বিচারও যদি সরকার এই ব্যাপারেও তদন্ত না করে, তাহলে তো জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক, দুঃখজনক এবং বেদনাদায়ক। মনে এই ফটো কার্ডটা দেখেন, গ্যাস সংকটে আশুলিয়ায় একাধিক কারখানার উৎপাদন বন্ধ, ছাঁটাইয়ের আশঙ্কা। এটা আজকে কিছুক্ষণ আগের ইত্তেফাকের নিউজ। এদিকে অ্যাক্সেলারেটি এনার্জি, যেটার সাথে ইন্টারিম গভর্নমেন্ট চুক্তি করেছিল, তাদেরও কি একটা জানি বেয়ারিং নাকি নষ্ট হওয়ার কারণে তারও গ্যাস দেওয়া বন্ধ, কবে চালু হবে তাও জানে না।
এখন সবকিছু মিলে আজকে বিএনপি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বললেন যে এগুলো সব গত সরকার বলতে উনি আবার ভেঙে দিচ্ছেন, যেটা ইন্টারিম গভর্নমেন্টের না, শেখ হাসিনার সরকারের দুর্নীতির কারণে এগুলো হয়েছে। তথ্য উপদেষ্টা কে যেন? এটা হচ্ছে যে জাহিদ, কষা জাহিদ বলি আর কি। সকালে ডাক্তার কষা জাহিদ। জাহিদ বলেছিলেন। এগুলো হচ্ছে হাস্যকর যুক্তি, এগুলো পরাজিত যুক্তি। শেখ হাসিনা 5ই আগস্ট পর্যন্ত, সকাল পর্যন্ত যতক্ষণ রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, সারা বাংলাদেশের মানুষ গ্যাস বিদ্যুতের কোনো সংকট হয়নি। এবং গ্রামের মানুষ, আমি মাঝে মাঝে গ্রামে যাই, গ্রামের মানুষ শেখ হাসিনার আমলেই বিদ্যুতের সবচেয়ে স্বাচ্ছন্দ্য হয়েছে এবং মানুষের অভ্যাস হয়ে গেছে। ধরেন আমার পরিবাগ অঞ্চলে বাসা, ভাড়া বাসায় থাকি আজ 20 বছর ধরে, এপাশ ওপাশ মিলে কোনোদিন আমি গ্যাস সংকট দেখিনি। আর এখন আমার যারা বাসায় রান্না করেন, ভদ্র মহিলারা, তাদের কষ্ট হয়, মাঝরাতে উঠে রান্না করতে হয়, আমার আবার কোর্টে খাবার নিয়ে আসে। তো এগুলো সংকট সমাধান করতে হবে। হ্যাঁ, আপনি শেখ হাসিনা দোষ দিতে পারেন, আপনি মোগল সম্রাটকেও দোষ দিতে পারেন, যে মোগল সম্রাটের আমলে হয়েছে, দোষ দিতে পারেন, ব্রিটিশদের দিতে পারেন, কিন্তু আপনাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে, ডাক্তার জাহিদ আপনি আপনার সীমানা ইতিমধ্যে অনেক অতিক্রম করেছেন, আর করেন না। এটার উত্তর দেবে জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী। আপনার কাজ এইটা না, যা তারপরও করতে চান করেন, কিন্তু বিএনপিকে মনে রাখতে হবে যে কানসাট এবং শনি রাকরা বিএনপির আমলে হয়েছে। কারণ বিএনপি কি করছে, কি চাচ্ছে, এটা আপনি বিএনপির কোনো নেতাকে আনলে তার উপস্থিতিতে বলতে পারলে আরো ভালো হতো। বিএনপি এই বিষয়গুলো ম্যানেজ করতে পারছে না। কারণ গ্যাস যখন যে বাসায় থাকে না, শহরে বা গ্রামাঞ্চলে, গ্যাস তখন শুধু বিএনপির বাসা দেখে গ্যাস আসে না, সবার বাড়িতেই গ্যাসের যন্ত্রণা হয়। এবং যখন যন্ত্রণা হয় তখন বিএনপি নেতার ওয়াইফ বা বিএনপি নেতার ছেলে মেয়েও অবচেতন মনেই বলে যে কই শেখ হাসিনার মনে আর যাই হোক এই সমস্যা ছিল না। আর যার কারণেই যে কোনো সময় চাইতে শেখ হাসিনা এখন আগের চাইতে জনপ্রিয়। এটা হচ্ছে নির্মম সত্য। আপনি সত্যকে বলতে হবে। আমাদের দেশে মুশকিল হয় কি, রাশেদ ভাই, আজকে দেখলাম, আমি ডিটেল যতটুকু দেখলাম, যে ছাত্র দলের জিয়াউর রহমান, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে যুগ্ম আহ্বায়ককে আজীবন বহিষ্কার করছে ছাত্র দল। তারা অনেকগুলো অভিযোগ দেখিয়েছে, কিন্তু বাস্তব হচ্ছে সে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেছে, আজীবন বহিষ্কার। সেই ছেলেটাও আমি সাহসী বলবো, ও বলছে আজীবন বহিষ্কারে যায় আসে না, আমি সরকারের সমালোচনা করব, কারণ আমি বিএনপির ভালো চাই। এবং বলেছে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, তো সমৎকারীদের বক্তব্য শুনবেন না আমাদের মতো সমালোচকদের বক্তব্য শুনবেন। বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে যে তার দলের বিবেকবান নেতাকর্মীরাও সমালোচনা করে, সেটাও যদি শুনতে না পারেন, তাহলে তো আর গণতন্ত্রের পথে যাত্রা তো দূরের কথা, গণতন্ত্রের মাঠেই তো থাকতে পারবেন না। এটা তাদের সিদ্ধান্ত নেওয়ার বিষয়। এমনিতে বাংলাদেশে এখন যে অবস্থা, একদিকে বিদ্যুৎ সংকট, ওইদিকে গ্যাস সংকট, বাজারে অর্থনৈতিক সংকট, এই পর্যন্ত প্রায় 386টা গার্মেন্টস বন্ধ, 27 লক্ষ লোক শ্রমিক, কর্মহীন গার্মেন্টস শ্রমিক, তার মধ্যে হচ্ছে 16 লক্ষ কত হাজার জানি আপনার মহিলা, বাকি সব পুরুষ। এই অবস্থায় শেখ হাসিনা বলছেন দেশে ফিরবেন, চায়নার ইনভেস্টমেন্ট যেটা করার কথা ছিল সেটাও করছে না, কোনো অর্থনৈতিক সহযোগিতা নেই। অবস্থা কি মনে হচ্ছে যে ডিসেম্বরের ভিতরে কি কোনো পালাবদল হতে পারে, নাকি অন্য কোনো অঘটন ঘটে যেতে পারে দেশে? দেখেন, আমি আমার এই নাগরিক জীবনে, আইনজীবী জীবনে, বা যখন ছাত্র রাজনীতি করেছি বা আইনজীবী রাজনীতি করেছি, মার্জনা করবেন, আমি কখনোই গুজব, তারপরে মানে আশঙ্কা, এগুলো বলি না। তবে বরং আমি আপনাকে একটা কথা বলি, বিএনপির আরেকটা ভুল পররাষ্ট্র নীতি হয়েছে, ডিপ্লোমেসিতে তারা হেরে যাচ্ছে। তারেক জিয়ার গভর্নমেন্টের ভারতকে নিয়ে ডিল করা, বিএনপির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যই তো, তারাই তো স্বীকার করে নিচ্ছে যে শেখ হাসিনাই এখন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা বা সম্ভাবনা। যে শেখ হাসিনা নিজে আসতে চাচ্ছেন ডিসেম্বরের মধ্যে, সেইখানে শেখ হাসিনার ফিরার শর্ত দেওয়ার কি আছে? আপনাকে তো ডিপ্লোমেসি করতে হবে। আপনি ভারত, পাকিস্তান, নেপাল, চীন, বিশেষ করে প্রতিবেশী মালদ্বীপ, শ্রীলঙ্কা, আপনার সত্য তাদের সঙ্গে মান মর্যাদা রেখে মাথা উঁচু করে সমাধান করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু 3 মাসের মধ্যে ভারতীয় সৈন্য পাঠিয়ে দিয়েছে, পৃথিবীর ইতিহাসে বিরল। এখনো সৌদি আরবে মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্য আছে। সমাজতান্ত্রিক বিশ্ব যতদিন ছিল অনেক জায়গায় সোভিয়েত ইউনিয়নের সৈন্য ছিল, কিন্তু বঙ্গবন্ধু সেটা অ্যালাউ করেননি। বঙ্গবন্ধু ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেছেন, মর্যাদা দিয়ে কথা বলেছেন, আবার ভারতের যে 71-এ মহান অবদান সেটাকেও তিনি শ্রদ্ধা করে স্মরণ করেছেন। এখন আপনি তো ভারতে যাবেন, ভারত আমন্ত্রণ জানিয়েছে, আপনি ওখানে গিয়ে চোখে চোখ রেখে কথা বলবেন যে আমার গঙ্গার চুক্তি করো, পানির যে আমার ন্যায্য অধিকার আছে তুমি
উজানের যে তোমার ওখান থেকে নদী আসে, নদী আইন টাইন যা আছে, তিস্তার কথা, বর্ডার কিলিং কেন হবে, এগুলো নিয়ে আপনি আলাপ করবেন। বাণিজ্য যে দুই দেশের যে বাণিজ্য গ্যাপ সেইটা কমানোর আপনি ওখানে গিয়ে বলবেন। এটা তো গ্রামের মানুষের মতো না যে আমি তোর বাড়ি যাব না, এটা বললে তো লাভ হবে না। আপনার ওখানে গিয়ে কথা বলবেন। হ্যাঁ, সেখানে গিয়ে আপনি বলতে পারেন যে শেখ হাসিনাকে ফেরত পাঠান। আর প্রথম কথা, শেখ হাসিনা তো নিজেই আসতে চাচ্ছে। এই ইস্যুকে গুরুত্ব দিয়ে অ্যাকচুয়ালি বিএনপির পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিএনপিকে ডোবাবে আমি বললাম। কারণ আপনি প্রতিবেশী ভারতের সঙ্গে যুদ্ধ করে আপনি থাকতে পারবেন না। আপনাকে ভারতের সঙ্গে আলোচনায় বসতে হবে। আধুনিক বিশ্বে এটাই নিয়ম। আপনি এত সব বাদ দেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে গিয়ে করতে পারলো কিছু? পাকিস্তানকে দায়িত্ব দিল যে তুমি দুই দেশের মধ্যে সমঝোতা করাও। বিশ্বের কূটনীতি তো পাল্টে গেছে। বিশ্বের ডিপ্লোমেসি হচ্ছে আলাপ আলোচনার টেবিলে। আপনাকে টেবিল টকে ভারতের সঙ্গে মেধার পরিচয় দিতে। আপনার কাছ থেকে 30টা সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি যে এইমাত্র যে খবরটা পেলাম সেটা হচ্ছে যে এইটা যে ভিন্ন শাহাবুদ্দিনকে সাবেক রাষ্ট্রপতি ভেবে ভুয়া খবর ছড়ালো অন্তত 30টি গণমাধ্যম, এটা রিউমার স্ক্যান অলরেডি পাঠিয়েছে। যেহেতু আমরাও দেখিয়েছিলাম যে এই ইত্তেফাকের নিউজ, তো এখানে আমাদের ভুল ছিল না। আমি আপনাকেও জিজ্ঞেস করলাম, আসলে আমাদের তো ভুল না, আমরা তো নিউজ কভার করেছি। এখন বাংলাদেশের সব মূলধারার সংবাদপত্র আর টিভি গুলো, হ্যাঁ, সবগুলো ওরা 20টারই লিস্ট দিয়ে দিয়েছে, আমার কাছে পাঠিয়েছে। মানে আমরা যেহেতু দেখাইলাম, সুতরাং পরে যাব, এই জন্য আমাকে এটা আবার তুলে দেখাইতে হলো যে ভাই আমরা সরি। গণমাধ্যমের ওই 20টা, থ্যাংক ইউ, ওই 20টা গণমাধ্যমের উচিত তাদের অনলাইনে বা তাদের পত্রিকায়, তাদের টিভিতে লিখিত ক্ষমা প্রার্থনা করা। দেশের একজন সাবেক রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন সাহেব, তার ব্যাপারে ভেরিফাই না করে নিউজ দেবে। হোয়াট ইজ দ্য জব অফ নিউজ এডিটর? সাংবাদিকতা কোথায় গেল? এটা লিখিত ক্ষমা চাওয়া উচিত ওই 20টা গণমাধ্যমের, যেরকম আপনি দুঃখ প্রকাশ করলেন। ধন্যবাদ আপনাকে এই জন্য। হ্যাঁ, আপনি আপনার কথাটা শেষ করতে পারেন, আপনি যে জায়গায়। তো সুতরাং আপনি আপনার তো পরে আপনি দাওয়াত চেয়েছেও তো আর দাওয়াত পাবেন না। ভারত তো এখনো দাওয়াত রেখেছে। আপনাকে বুঝতে হবে দীনেশ ত্রিবেদী কিভাবে ডিপ্লোমেসি করছে। আমি তো চাই আপনি দীনেশ ত্রিবেদী চাই তো আমার দেশ আরো ব্রিলিয়ান্ট ডিপ্লোমেসি করুক। ভারতে মাটিতে বসে আপনি আমাদের দাবিগুলো বলুন, আমিও চাই। কিন্তু তাই বলে আপনি শেখ হাসিনার আসার শর্ত দিয়ে হাস্যকর যুক্তি। আর শেখ হাসিনা আসবে কেন? প্রত্যর্পণ হবে না তো? প্রত্যর্পণ চুক্তির যে ধারায় অনুযায়ী হয় না। শেখ হাসিনা তো আসামি হিসেবে যাননি ভারতে। শেখ হাসিনাকে বাংলাদেশের আর্ম ফোর্সেস রেখে এসছে নিরাপত্তার জন্য। সুতরাং ওনার তো প্রত্যর্পণ হবে না। উনি যদি না আসতে চায় কেউ আনতে পারবে না। বরং তো আনন্দের বিষয়, বিএনপি তো খুশি হওয়া উচিত। শেখ হাসিনা নিজে আসতে চাচ্ছেন, বারংবার বলছেন, এবং বলছেন আমি জেলে যাব, তবু রাজনীতি করবে আমার দল। এবং ঠিকই তো, যে দলের 40% জনগোষ্ঠী, কোটি কোটি সমর্থক, লক্ষ লক্ষ কর্মী, সেই দল নেতা দেশ ছেড়ে বঙ্গবন্ধু কন্যা কেন বাইরে থাকবে? এখানে আইনগতভাবে তিনি মোকাবেলা করবে। আমাদের দেশে এখনো তো জঙ্গলি শাসন হয়নি, আফগানিস্তান হয়নি, পাকিস্তান হয়নি। অ্যাটলিস্ট তো আইনের শাসনের চেষ্টা আছে। উনি সেগুলো অপশনগুলো অ্যাপ্লাই করবে এবং করবেন উনি। আমি ব্যক্তিগতভাবে চাই উনি এখানে এসে আইনগত মোকাবেলা করবে, কারণ অনেক কিছুই ওনার পক্ষে বলার আছে। যাক, সেটা ওনার আইনজীবী যারা হবে তারা ঠিক করবে। তো বিএনপিতে এই শর্ত দেওয়া, বিএনপির এই অস্থিরতা, এটা তো দেশ পরিচালনায় সাফল্য বহন করছে না। আর আপনি ভারতে বিএনপি কি এখন নাহিদদের কথায় চলবে? নাহিদ যেরকম বলেছে আপনি যেতে পারবেন না শেখ হাসিনাকে না এনে। তো যে এনসিপি জামাতের সঙ্গে জোট না করলে একটা সিটও জিততো না, সবগুলো জামানত বাজেয়াপ্ত হতো। তো সেই এনসিপির কথায় বিএনপি চলবে? এটা একটা কথা। আমি তো বারবার বলছি, অপ্রিয় হওয়া সত্ত্বেও, যে আওয়ামী লীগ বিএনপি দুই দলের কাছাকাছি আর কেউ নেই। সুতরাং এই দুই দলকেই রাজনৈতিক সমঝোতা করতে হবে। সে প্রকাশ্যে করেন আর আড়ালে করেন, দুই দলকেই করতে হবে। না করলে দেশ স্থিতিশীল হবে না ভাই, কোনো কিছু এগুবে না। মানে আপনিও বললেন যে যেমন চোখে চোখ রেখে কথা বলার কথাটা বিএনপি বলছে বারবার, যে চোখে চোখ রেখে ভারতের সাথে কথা বলতে হবে। আমার প্রশ্নটা হচ্ছে, দেখেন, চোখে চোখ রেখে যেমন রাশিয়ার বিরুদ্ধে, রাশিয়া আর আমেরিকা কিন্তু একজন আরেকজনের বড় শত্রু। ওরা চোখে চোখ রেখে কথা বলে বা হুমকি একটু আমার একটা ক্যাভিট দেই। ভারতের চোখে চোখ রেখে শেখ হাসিনাও কথা বলেছে। আমি তো জানতে চাই যারা উগ্র ভারত বিরোধিতা করে, যে শেখ হাসিনা ভারতের কাছে কি কি স্বার্থ বিকিয়ে দিয়েছে, ভারত এখানে কি কি আধিপত্য করেছে। অবান্তর উগ্র পাকিস্তানি চিন্তার, মৌলবাদী ধ্যান ধারণার। আজকে দেখলাম নতুন এক জঙ্গি, কি নামও মনে রাখতে চাই না, সে বলেছে যে বাংলাদেশ কত বড় অসভ্য। দেখেন, ওর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া দরকার, যে বাংলাদেশ একটা
হিন্দুয়ানি শব্দ, এটা হওয়ার কথা ছিল মুসলিম বঙ্গ। বলেন, মুসলিমবঙ্গ। ওর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া উচিত। তো সেই কারণেই উগ্র পাকিস্তান বিরোধীদের সঙ্গে বিএনপি যদি মিল করে ফেলে, তাহলে তো দেশের জন্য চেয়ে বড় বিপদ বিএনপির জন্য হবে। তাহলে এখন এই যে আমেরিকা বা রাশিয়া, তারা যখন আলাদা কথা বলে তখন অনেক হুমকি ধমকি দেয়, কিন্তু আমরা কিছুদিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পকে দেখলাম বন্ধুর মতো কথা বলছে, হাত মিলাচ্ছে, কারণ তাদের মধ্যে আবার কিন্তু ব্যবসা আছে, রেয়ার আর্থে অনেক কিছু। তা আমরা এখন হুমকি দিচ্ছে এই সেই, কিন্তু আমাদের তো আসলে অ্যাপ্রোচটা তাহলে আমার প্রশ্ন, হওয়া উচিত, এটা বন্ধুসুলভ না। আমার প্রশ্ন, তাহলে যে তারেক জিয়া সাহেবের শপথ অনুষ্ঠানে, মাননীয় প্রধানমন্ত্রী শপথ অনুষ্ঠানে বিল্লাওম আসলো, আপনি অ্যালাউ করতেন না? আপনি বলতেন না শেখ হাসিনা না আসলে বিল্লাওমও আসতে পারবে না? আপনি তো বিএনপি তো কনসিস্টেন্সি পাচ্ছি না আমরা। আর অফিসিয়ালি তো বিএনপি এখনো বাতিলও করেনি ভারত সফর তারেক জিয়ার, প্রধানমন্ত্রী। আমি বলবো ডিপ্লোমেসিতে মনোযোগ দেন, চোখে চোখ রেখে প্রত্যেক দেশেরই কথা বলা উচিত। অতীত বঙ্গবন্ধু সরকার বলেছে, এমনকি জিয়াউর রহমান বলেছে, শেখ হাসিনাও বলেছে। সুতরাং এই আমি মনে করি দেশের কনসেপ্টে আমরা বলবো, এবং ভারত কি বলেছে যে তুমি আমার সঙ্গে অনুনয় বিনয় করে কথা বলো? বরং ভারত যে ডিপ্লোমেসি দেখাচ্ছে, বেগম জিয়া দুঃখজনক মৃত্যুর পরে তাদের পররাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়ে দিয়েছে। তারপরে তারেক রহমান সাহেব যখন প্রধানমন্ত্রী হলো, বিল্লাওম ও লোকসভার দুইবারই স্পিকার এবং বিজেপির খুব বড় নেতা ছিল, আপনার হচ্ছে ওর নাম কি, ইয়া প্রদেশে রাজস্থানের, খুব নরেন্দ্র মোদীর ক্লোজ লোক। উনি তো একটা ব্যক্তিগত চিঠিও নরেন্দ্র মোদী পৌঁছে দিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, যেখানে নরেন্দ্র মোদী জনাব তারেক রহমান, তার সহধর্মিনী, তার কন্যা সবাইকে দাওয়াত দিয়েছে। আপনি তো একে অপরের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, আপনি তো এক ঘরে হয়ে থাকতে পারবেন না। আমি সেটাই বলছি, আপনি ভারতে গিয়ে আমাদের পক্ষ কথা বলেন, ভারতও তাদের কথা বলবে একে অপরের। কালকে তো দেখলাম দীনেশ ত্রিবেদী বলছে আমরা আপনার ভারতের বাংলাদেশের প্রধানমন্ত্রী যাবার অপেক্ষায়। আপনি এই সুযোগ নেন, নিয়ে একে অপরের কথা বলেন। তারপরে যদি ভারত আমাদের কোনো দাবি না মানে, তখন কথা বলা যাবে। তখন আপনি নিশ্চয়ই রাশেদ হায়দারও বলবেন, আমিও বলবো যে আমাদের ন্যায্য কথাগুলো ভারত শুনছে না কেন। কিন্তু আপনি একটা আপনার ডোমেস্টিক কনস্টিটিউয়েন্সি কি উগ্র মৌলবাদীদেরকে খুশি করার জন্য যদি এগুলো করেন, তাহলে